আসসালামু আলাইকুম। সব ঠিকঠাক আছে। সত্যি অনেক টায়ার্ড, কারণ বুঝতেই পারছো সারাদিন রোজা রেখে তারপর ক্লাস, এর আগেও একটা ক্লাস ছিল। সো অনেকটাই টাফ, সত্যি অনেকটাই হচ্ছে চ্যালেঞ্জিং, বাট ক্লাস মিস দেওয়া যাবে না। এটা হচ্ছে দেশের নতুন শিক্ষামন্ত্রীর আদেশ আর কি, ক্লাস মিস দেওয়া যাবে না। সো তোমাদের সাথে এখন আজ কিছু কথা বলবো। সবাই একটু যুক্ত হও, একটা রিয়েক্ট দিয়ে ফেলো এবং বন্ধুদেরকে মেনশন দিয়ে দাও যারা গ্রুপে আছে। সো একদিক থেকে 27 ফেব্রুয়ারি নার্সিংয়ের ক্লাস, অপর দিক থেকে তোমাদের জাতীয়, সেন্ট্রাল কিংবা গুচ্ছের সবচেয়ে বড় বেশি শিক্ষার্থী আবেদনকারী রয়েছে। এখন আমি চিন্তা করলাম এমন দুইটা টপিক আমি সিলেক্ট করি, একদম শিওর শর্ট, 1 মার্ক করে ইনশাল্লাহ শিওর কমন, যাতে করে এই লাইভ ক্লাসটাতে তোমাদের কিছুটা হলেও রিভিশন হয়ে যায় এবং কাভার হয় এবং মোটামুটি এগুলো থেকে কমনও পড়ে। তার মাঝখানে একটা টপিক হচ্ছে আন্তর্জাতিক সংস্থা, আরেকটা টপিক হচ্ছে বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠী। এই যে আন্তর্জাতিক সংস্থা, বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠী, এই দুইটা টপিক থেকে নার্সিংয়েও যেমন প্রশ্ন আসবে, সেটা বিএসসি হোক, ডিপ্লোমা, মিডওয়াইফারি এবং গুচ্ছতেও কমন পড়বে। সেরকম একদম মিডলে আছে, দুই জায়গায় কমন। এই টপিকগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব এবং আলোচনাটা কীরকম হবে তোমাদের প্রশ্ন হতে পারে। সে আলোচনাটা কি খুব সুবিশাল হবে, খুব বৃহৎ হবে, নাকি ক্ষুদ্র বা খণ্ড বা অল্প আকারে হবে? তো এটা নিয়েও তোমাদের কনফিউশন থাকতে পারে। আমি কথা বলতে বলতে অনেকে যুক্ত হয়ে যাবা। সাউন্ড কি ঠিকঠাক আছে কিনা একটু জানাও। খুব বৃহৎ হবে নাকি ক্ষুদ্র বা খণ্ড? সাউন্ড ঠিকঠাক আছে, ওয়ালাইকুম আসসালাম, অনেকেই দেখছি। আচ্ছা, আমি তোমাদেরকে বলে দিই। আচ্ছা, তোমরা একটু সবাই যুক্ত হয়ে গেলেই বেস্ট হয়। হুম, আচ্ছা, ওকে, অনেকেই আছে। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, অনেকদিন পর তোমাদের দেখতে পাচ্ছি, ভালো লাগছে আরো বিশেষ করে আর কি। সো আলোচনাটা কিরকম হবে এটা একটা বড় কথা। ঠিক আছে, আলোচনাটা কেমন হবে? আচ্ছা, সংস্থা খুব বিরক্তিকর। যাই হোক, এই দুটো টপিক থেকে প্রশ্ন আসবেই। এখন আমাদের টপিকগুলা, আচ্ছা, এখন আমাদের এটা পড়তে হবে। হ্যাঁ, এখন এই যে দুটো টপিকের কথা বললাম, এই দুটো টপিকের উপরই 2বার করে ক্লাস আমার গ্রুপে আছে, 2বার করে। সেটা কোথায় আছে আমি দেখিয়ে দিব, বাট আমি এখন শুধু রিভিশন দিব। শেষ সময় এসে আমাদের রিভিশন দরকার। ঠিক আছে, আমাদের শেষ সময় কি দরকার? রিভিশন দরকার। কি দরকার? রিভিশন দরকার, তাই না? তো এই রিভিশনের কাজটা আমি তোমাদেরকে হেল্প করব। সো আমার হাতে যেহেতু সময় কম, আমাদের খুব দ্রুত শেষ করতে হবে। সো দেরি করব না, আমি জাস্ট একবার করে দেখিয়ে দিয়ে চলে যাব। তোমরা যারা আগে আমার 2বার করে গ্রুপে ক্লাস করেছো, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, তোমরা আশা করি ভালো আছো। প্রথম রমজান অনেক ভালো কাটছে, আমি অনেক টায়ার্ড, অনেক টায়ার্ড। তারপরেও তারপরেও আমি কিন্তু তোমাদের সামনে হাজির হয়েছি, অনেক টায়ার্ড। তবে আমি তোমাদেরকে বলতে চাই একটা বিষয়, তোমরা একটু খাতায় লিখো। খাতা লিখো, নেক্সট ক্লাস থেকে আমাদের যে সময় ক্লাস হবে, তোমরা একটু খাতায় লিখবা। অ্যাডমিশনের ক্লাস হবে রবি। এখন এখন এই রমজান মাসে বেশি ক্লাস নেওয়া তো পসিবল না। রবিবার ও বুধবার, খাতায় লিখো, খাতায় লিখো, রবি ও বুধবার। রবি ও বুধবার সকাল 11টা। লাইভে থাকতে পারলে ভালো, লাইভে থাকতে পারলে ভালো, না থাকলে রেকর্ড করতে পারবা, সমস্যা নাই। আচ্ছা, রবি ও বুধবার, রবি ও বুধবার এই 2 দিন সকাল 11টায় ক্লাস। আমি এখন থেকে সকালে ক্লাস রাখবো। হ্যাঁ, হ্যাঁ, আমি এখন থেকে সকালে ক্লাস রাখার চেষ্টা করব। সকালে ক্লাস রাখার চেষ্টা করব, সবাই একটু মনোযোগ দাও। যেহেতু সময় কম, আমি একটু কথা বলে দ্রুত ক্লাসে চলে যাব। সকালে ক্লাস রাখবো রবি ও বুধবার, এই 2 দিন আমাদের যারা এই অ্যাডমিশন গ্রুপে আছো, 2 দিন ক্লাস হবে। রমজান মাসে একটু কম ক্লাস নিতে হবে, এছাড়া অন্যান্য গ্রুপের ক্লাস আছে তোমরা জানো। সো 2 দিন ক্লাস হবে। সো এটা হচ্ছে ব্যাপার।
আচ্ছা, নার্সিং এর সাজেশন অলরেডি তোমাদের গ্রুপে দিয়ে দিছি, মাসুম গ্রুপে অলরেডি দেওয়া আছে, যারা কোন টপিকগুলো ইম্পর্টেন্ট সেই টপিকের ক্লাসও গ্রুপে আছে। চলো এবার কথা না বলে এই টপিকের শুধু ইম্পর্টেন্ট লাইনগুলো তোমাদের সাথে আলোচনা করব। মানে সবই পড়াইছি, একজন লিখছে আসসালামু আলাইকুম ভাইয়া, মায়া লিখছে আর কি। ওকে ভাই, জিএসটি সাজেশন দিব এই সপ্তাহে, আমি তৈরি করতেছি। আর সেটা ধরেই তো এই সপ্তাহে 2 দিন করে ক্লাস হবে ইনশাল্লাহ, সেন্ট্রাল গুচ্ছেরও ক্লাস হবে। সো এমন দুইটা টপিক যেটা নার্সিং এর জন্য ইম্পর্টেন্ট, গুচ্ছের জন্য ইম্পর্টেন্ট, সংস্থা ক্ষুদ্র নিগোষ্ঠী, এই দুটো টপিকের কি পড়াবো প্রশ্ন হতে পারে আজকে। বলতে পারবো ভাইয়া কি পড়াবেন আজকে। 2বার অলরেডি ক্লাস নেওয়া আছে টপিকগুলোর, আজকে পড়াইলে 3বার হয়ে যাবে। আমি শুধু রিভিশন দিয়ে দিব যে ইম্পর্টেন্ট লাইনগুলো কোনগুলো সেগুলো দেখ, এই যে এইগুলা দেখবি শেষ মুহূর্তে, এগুলো একটু পড়ে যাবি, এই আলোচনা করব। সো কথা না বলে আমরা যাই, আমরা ক্লাসে ফিরে যাই, তাই না? আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত ক্লাসটিতে ফিরে যাচ্ছি। তো প্রথমে আমরা ক্ষুদ্র নিগোষ্ঠী এই টপিকটাতে একটু দেখার চেষ্টা করব, বাংলাদেশের ক্ষুদ্র নিগোষ্ঠী। আচ্ছা, যা যা ইম্পর্টেন্ট লাইন, অনেক লাইনই থাকবে, সবকিছু বাদ দিয়ে দিব, শুধু ইম্পর্টেন্ট লাইন, শুধু শুধু কি, শুধু ইম্পর্টেন্ট লাইন, শুধু ইম্পর্টেন্ট লাইন ক্ষুদ্র নিগোষ্ঠীর। ঠিক আছে? যেমন এই পৃষ্ঠায় ইম্পর্টেন্ট লাইন কোনটা? এই পৃষ্ঠায় ইম্পর্টেন্ট লাইন হচ্ছে তোমার বিশ্ব আদিবাসী দিবস কবে। তোমরা একটু আমার সাথে রিভিশন করো, শুধু রিভিশন, কম সময়ে। হ্যাঁ, কম সময়, কম সময় শুধু আমি তোমাদেরকে কি করব, রিভিশন দিয়ে দিব ইনশাআল্লাহ, রিভিশন দিয়ে দিব, যাতে তাকে নার্সিং গুচ্ছ দুজনেই ক্লাসটা করতে পারো, বা সেন্ট্রাল জাতীয় তোমাদের জন্য এই টপিকগুলো ইম্পর্টেন্ট, বাট বিশেষ করে নার্সিং গুচ্ছের জন্য। তো দেখো, একটু খেয়াল করে দেখো, মানে এখান থেকে যেটা আসতে পারে সেটা হচ্ছে বিশ্ব আদিবাসী দিবস কবে। বিশ্ব আদিবাসী দিবস হচ্ছে 9 আগস্ট। 9 আগস্ট হচ্ছে বিশ্ব আদিবাসী দিবস। 9 আগস্ট, 9 আগস্ট বিশ্ব আদিবাসী দিবস। পরবর্তীতে আমরা যদি দেখি এইখানে ইম্পর্টেন্ট লাইন কোনটা, সেটা হচ্ছে পরীক্ষা আসতে পারে, যেটা তোমাদের পরীক্ষা যেটা আসবে সেটা নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে বাংলাদেশে মোট ক্ষুদ্র নিগোষ্ঠী কয়টি। বাংলাদেশে মোট ক্ষুদ্র নিগোষ্ঠী হচ্ছে 50টি, কিন্তু তোমরা পরীক্ষায় গিয়ে 50টি না দেখে অনেকে 48টিও দেখতে পারো। আমাদের 2022 সালের সর্বশেষ আদমশুমারি বা জনশুমারি অনুযায়ী হচ্ছে কয়টি, 50টি। কিন্তু ভাই, ভাইয়া, আপু, এই জায়গায় অন্য হিসাবে 48টিও হয়। তো 50টি বর্তমানে ক্ষুদ্র নিগোষ্ঠী, সরকারি হিসাবে যদি না হয় 48টি, 50টি না থাকলে তখন 48টি দিবা, এটা ঠিক আছে। এবার আমরা বেশি জানবো যে বাংলাদেশের যে ক্ষুদ্র নিগোষ্ঠী, বৃহত্তম 4টা ক্ষুদ্র নিগোষ্ঠী নিয়ে আমাদের জানতে হবে। বাংলাদেশের সবচেয়ে বেশি বাস করে হচ্ছে চাকমা। কতজন দেখো তো, 4,83,299 জন, মোরললেস। অনেকে মারা যাচ্ছেন, অনেকে জন্মগ্রহণ করছেন, এটা 2022 সালের হিসাব, এখন 23, 24, 25, 26 সাল হয়ে গেছে। এখানে হয়তো 83 জায়গায় হতে পারে 2,90,000, 2,87,000 হইতে পারে, তাই না? সো চাকমারা হচ্ছে জনসংখ্যায় সবচেয়ে বেশি। ক্ষুদ্র নিগোষ্ঠীর মধ্যে কাদের সংখ্যা সবচেয়ে বেশি, সেটা হচ্ছে কিন্তু চাকমা। দ্বিতীয় হচ্ছে মারমা, তৃতীয় ত্রিপুরা, চতুর্থ হচ্ছে সাঁওতাল। ঠিক আছে? এবং বাংলাদেশের ক্ষুদ্র নিগোষ্ঠীর সব থেকে বেশি বাস করে কোন বিভাগে? চট্টগ্রাম বিভাগে। কারণ মজার ব্যাপার, চট্টগ্রাম বিভাগে কিন্তু পার্বত্য চট্টগ্রামে 3টা জেলা রয়েছে, রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান। রাঙামাটিতে জেলা হিসাবে সবচেয়ে বেশি আছে, 3,72,864 জন তো শুধু রাঙামাটিতেই, তাহলে হিউজ পরিমাণে। আর কোন বিভাগে ক্ষুদ্র নিগোষ্ঠীর সংখ্যা সবচেয়ে কম? বরিশাল বিভাগে ক্ষুদ্র নিগোষ্ঠীর সংখ্যা সব থেকে কম। আর কোন জেলায় সবচেয়ে কম? মাত্র 118 জন, সেটা হচ্ছে লালমনিরহাট জেলায়। তাহলে এখান থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে, সবচেয়ে বড় হচ্ছে চাকমা, মোট আছে 50টি, মোট আছে 50টি। পরবর্তীতে দেখো, তুমি দেখো বাংলাদেশের ক্ষুদ্র নিগোষ্ঠী কারা বাস করে, কারা বাস করে না, এই টাইপের প্রশ্ন হইলে তোমাকে অবশ্যই আগে জানতে হবে কারা বাস করে, তাহলে না তুমি উত্তর দিতে পারবা কারা বাস করে না। কোন ক্ষুদ্র নিগোষ্ঠী বাংলাদেশে বাস করে না, কিভাবে প্রশ্ন আসবে? অপশনে দিবে, অপশনে দিবে হচ্ছে সাঁওতাল, চাক, ম্রো, আর দিবে হচ্ছে আরেকটা অপশন দিবে হচ্ছে রেড ইন্ডিয়ান। ঠিক আছে? এই টাইপের ইগলু, হ্যাঁ, এস্কিমো আর কি, এস্কিমো দিতে পারে হচ্ছে তাতার, হ্যাঁ, এরকম করে দিতে পারে গুর্খা, নেপালে বাস করে, হ্যাঁ, পিগমি, আফ্রিকা বাস করে আয়তনে, মানে সরি, তোমার হচ্ছে উচ্চতার সবচেয়ে ক্ষুদ্র যারা। তো এইভাবে আমাদের জানতে হবে যে কোনগুলো বাস করে, তুমি বাড়ির পড়া এগুলো মুখস্থ করে নিবা। এবার কারা বাস করে না এখানে দেওয়া আছে, এদের মাঝখানে আমি একটু স্মরণ করে দিতে চাই যে কোনগুলো বেশি ইম্পর্টেন্ট। যেমন পিগমি, কুর্দি, মাউরি, আফ্রিদি, এস্কিমো, রেড ইন্ডিয়ান, বুশম্যান, তাতার, বেদুইন, গুর্খা।
এইগুলো হচ্ছে বেশি ইম্পর্টেন্ট। স্ক্রিনশট রাখো, যদিও গ্রুপে আছে তোমাদের কাছে কালেক্ট করা, স্ক্রিনশট চাইলে রাখতে পারো। তো ওনাদেরগুলো হচ্ছে সবচেয়ে বেশি হচ্ছে ইম্পর্টেন্ট, যে কারা কোন দেশে বাস করে, ক্ষুদ্র গোষ্ঠী বা উপজাতি। পরবর্তীতে খেয়াল করে দেখো চাকমা। পরীক্ষা আসতে পারে বাংলাদেশের সবচেয়ে বৃহত্তম ক্ষুদ্র নৃগোষ্ঠী কি? চাকমা। সবচেয়ে জনসংখ্যায় বেশি কারা? চাকমা। বৃহত্তম ক্ষুদ্র নৃগোষ্ঠী কোনটি? চাকমা। জনসংখ্যার দিক থেকে বাংলাদেশের কোন নৃগোষ্ঠীর সংখ্যা সবচেয়ে বেশি? নানানভাবে আসতে পারে, উত্তর দিবা চাকমা। তারপর সবচেয়ে বেশি এটা আসতে পারে, চাকমারা কোন কোন জেলায় সবচেয়ে বেশি বাস করে? চাকমারা রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান 3 জেলায় বাস করে, কিন্তু সব থেকে বেশি মানে প্রধান আবাসস্থল যেটাকে আমরা বলে থাকি সেটা কিন্তু রাঙামাটিতে। এই কোন ক্ষুদ্র নৃগোষ্ঠী কোথায় বাস করে, কোন ক্ষুদ্র নৃগোষ্ঠীর কি উৎসব, এই দুইটা জিনিস আমাদের ভালো করে পড়তে হবে। বিশেষ করে এই দুইটা জিনিস ভাই, বিশ্বাস করো তুমি যেখানে পরীক্ষা দাও এই দুইটা জিনিস কোনোভাবে তোমাদের মিস করা যাবে না, ঠিক আছে? সবাই একটু মনোযোগ দাও। আর যারা লাইভটা দেখতেছো, সেকেন্ডের মধ্যে এই ক্লাস একটা রিয়েক্ট দিয়ে দাও তো, একটা রিয়েক্ট দিয়ে দাও বিসমিল্লাহ কইয়া, যাতে বাকিরা ক্লাসটা দ্রুত পায়। বাকিদেরকে এই গ্রুপে যারা আছে একটু মেনশন করে দাও। তো দেখো চাকমারা সবচেয়ে বেশি বাস করে হচ্ছে রাঙামাটিতে। রাঙামাটি, ঠিক আছে? এর মাথা রাখবা। এরপর খাগড়াছড়িতে, ঠিক আছে? চাকমা ভাষায় প্রথম উপন্যাসের নাম হচ্ছে ফেবো। চাকমা ভাষায় প্রথম উপন্যাস হচ্ছে ফেবো, এটা আসতে পারে। চাকমাদের একটা লিপি আছে, নাম হচ্ছে আগরতারা। চাকমাদের নিজস্ব লিপির নাম হচ্ছে আগরতারা। চাকমা ভাষায় যে লিপি সেটি হচ্ছে আগরতারা। চাকমা ভাষায় নিজস্ব লিপি আছে। লিপি মানে কি? আমরা জানি বাংলা বর্ণমালায় আমরা লিখি, হ্যাঁ, বাংলা লিপিতে আমরা লিখি, এটা আমাদের লেখার একটা সংবিধান। চাকমারা যেই লিপিতে লেখে, হুম, ভাই এখন কোথাও চান্স হয় নাই, কোথায় যাব? চাইলে ওয়ার্ক ভিসাতে বিদেশ যাও, কর্মক্ষম হও, নয় গুচ্ছ ট্রাই করো, তোমার নিজস্ব প্ল্যান ভাইয়া, ঠিক আছে? নিজস্ব প্ল্যান। আচ্ছা, অনেকে বলতেছে ভাইয়া আপনার কিসের সার্জারি হয়েছে? সার্জারিটা তোমাদের এটা নিয়ে একটা ভিডিও করা যাইতো, একটা ভিডিও করবো ভাবছি। তোমরা জানো যে আমাকে কেউ ক্যাপ ছাড়া দেখো নাই হয়তো, ক্যাপ ছাড়া নাবিল ভাইয়াকে গত 2 3 4 বছরে কেউ দেখে নাই ক্যাপ ছাড়া মাথায়। এর কথা হচ্ছে কেন? কারণ হচ্ছে এটা এটা চুলের জগতের একটা নাম হচ্ছে অ্যান্ড্রোজেনিক অ্যালোপেশিয়া। মানে দেখবা যারা বেশিরভাগ মাথায় চুল থাকে না, আরো বয়স পরে, আমার না, আরো বয়স পরে দেখবা মাথা শুধু এই মাঝখানে জায়গাটা থাকে না, বাকি সকল জায়গা থাকে। তো আমার কিছুটা সমস্যা হয়েছিল, তো আমি বুঝতে পেরেছি যে এটা পরবর্তীতে বাড়তে পারে। হ্যাঁ, তো এই যে চুলগুলো এখন দেখতে পাচ্ছ, এইগুলা অনেকটি পড়ে গিয়েছে। কেন পড়ছে তাও বলবো। এই প্রত্যেকটা চুল হচ্ছে লাগানো চুল। কোথা থেকে নেওয়া হয়েছে? এইখান থেকে নেওয়া হয়েছে। শর্টকাটে বলি, এই জায়গাটা হচ্ছে সেফ, ডিএসটি হরমোন এখানে কখনো অ্যাটাক করে না, তাই এই চুলগুলো পড়ে না। তো এই চুলগুলো এখানে এনে লাগায় দেওয়ার কারণে, এই যে এখানে এখানে লাগায় দেওয়ার কারণে বা এখানে লাগায় দেওয়ার কারণে এই চুলগুলো হয়েছে। এই চুলগুলো প্রথম যেগুলো লাগানো হয়েছে এগুলো পরিচর্যার কাজ চলতেছে। এগুলো হয়তো 3 মাসে একবার পড়ে যাবে। এই মানে চুলের নিয়মেই একবার পড়বে, 3 মাস পরে যখন চুল উঠবে, 6 মাস, তারপর হচ্ছে 1 বছরে মোটামুটি ঘন চুল দেখা যাবে, হেয়ার ট্রান্সপ্লান্ট যাকে বলে আর কি। সো সেটা করিয়েছি। সো বুঝতেই পারছো, এই যে চুল এখন এগুলো আর কি, এখন আস্তে আস্তে চুল পড়তেছে। যে প্রথম 3 মাস চুল পড়বে, পড়বে, এটা একটা নিয়মের কারণে। কেন? ওরা একটা রেস্টিং পিরিয়ডে যাবে, তো নিজে যে উপরে এগুলো পড়ে যাবে, কিন্তু ভিতরে যে ফলিকলটা আছে বা গোড়া আছে ওইটা থাকবে। তো এখানে এই যে চুল পড়ে গেছে না, আর একটু ঘন দেখতা, এরপর আস্তে আস্তে এই চুল উঠবে এবং নর্মাল স্বাভাবিক মানুষের চুলের মতোই এগুলো হচ্ছে আহ, থাকবে আর কি। সো এই হচ্ছে সার্জারি, আর কিছু বললাম না। বাট অনেক ভয়ঙ্কর ছিল কিছু কিছু বিষয়, তোমাদেরকে এই বিষয়ে হয়তো ভিডিও একটা যদি দেই আমার এই এক্সপিরিয়েন্সের, তো সেটা তোমরা হচ্ছে জানতে পারবে আর কি। আচ্ছা, তো দেখো এই হচ্ছে এখানের মোটামুটি পরীক্ষায় আসার মতো তথ্য। পরবর্তীতে আমরা যদি আলোচনা করি চাকমাদের উৎসব, মূল একদম চাকমাদের বর্ষবরণ উৎসব হচ্ছে বিজু। বর্ষবরণ উৎসব হচ্ছে বিজু। এই বিজু নামটা মাথায় রাখবা। বিজু কাদের উৎসব? বিজু কাদের উৎসব? চাকমাদের। বিজু হচ্ছে চাকমাদের, বিজু হচ্ছে চাকমাদের। আলহামদুলিল্লাহ এখন ভালো আছি। বিজু ভাইয়া কত খরচ হয়েছে? খরচ হয়েছে মাত্র তোমার 2.5 লাখের মতো, ঠিক আছে, 2,50,000-এর মতো। আচ্ছা, চাকমাদের উৎসবের নাম হচ্ছে বিজু। বিজু বর্ষবরণ উৎসবের নাম হচ্ছে বিজু, ঠিক আছে? বিজু, এটা মাথায় রাখবা। আর তাদের একটা ধর্মীয় উৎসব রয়েছে কঠিন চিবর দান, বৌদ্ধদের, এটা বিশেষ করে বৌদ্ধদের, হ্যাঁ, এটা হচ্ছে ধর্মীয় উৎসব। ধর্মীয় উৎসব কোনটা, বর্ষবরণ উৎসব কোনটা, দুইটাকে হাইলাইট করে দিলাম, এটা একটু মাথায় রাখবা, ঠিক আছে? ওকে, ক্লিয়ার? সো এটা হচ্ছে ব্যাপার, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ একটা ব্যাপার।
আচ্ছা, তাহলে এই বিষয়গুলো একটু মাথায় রাখবে, উৎসবটা ইম্পর্টেন্ট। পরবর্তীতে চাকমায় দেখো কিছু বিষয় আছে মাথায় রাখবা। চাকমার আমরা যেমন গ্রাম বলি, পাড়া বলি, তারপর অনেক কিছু বলি, তারা এটাকে অন্য নামে তাদের একটা সিস্টেম আছে। যেমন আমরা যখন আহ, গ- কয়েকটা পরিবার একসাথে থাকি, আমরা বাড়ি বলি, এই তুই কোন বাড়ির পোলা রে, আমি কি বাড়ির, খান বাড়ির পোলা, তুই কোন বাড়ির, প্রধান বাড়ির, তুই কোন বাড়ির রে, আমি হচ্ছে কি বলবো, মানে বলে না এরকম বাড়ি আছে না মোল্লা বাড়ির, এই তুই কোন বাড়ির, বলে না পাটোয়ারি বাড়ির, বাড়ি আছে আমাদের কিছু টাইটেল আছে বাড়ি সংক্রান্ত। সো আমরা যে কয়েকটাকে বাড়ি বলি, পাড়া বলি, ওই পাড়া বা বাড়ি মহল্লাকে ওরা বলে আদাম। আদাম। তো কয়েকটা যখন বাড়ি বা কয়েকটা পাড়া আমাদের মিলে আবার কি হয়, একটা একটা কি হয় তুমি বলো তো, একটা কি হয়, একটা হয় তোমার হচ্ছে আহ, মৌজা। মৌজা। আদাম মিলে হয় হচ্ছে মৌজা। এক দিলাম, এটাকে দুই দিলাম, আদামের পর আসে মৌজা। ঠিক আছে, কয়েকটা মৌজা বা গ্রাম নিয়ে হয় সার্কেল। কয়েকটা মৌজা বা গ্রাম নিয়ে হয় হচ্ছে সার্কেল। কয়েকটা মৌজা বা গ্রাম নিয়ে হয় সার্কেল। ঠিক আছে, মাথায় রাখবা। তাহলে এইভাবে কিন্তু হয়। আর সার্কেলে একজন রাজা থাকে। তাহলে কোনটাকে কি বলে, এটা এই টাইপের প্রশ্ন হওয়ার সম্ভাবনা যদিও কম, তারপর বলে দিলাম, এগুলো ইম্পর্টেন্ট না তো। সাঁওতাল পরীক্ষা আসতে পারে। সমতলে বাস করা বাংলাদেশের সবচেয়ে বৃহত্তম ক্ষুদ্র নৃগোষ্ঠী কোনটি, সেটি কিন্তু এই সাঁওতাল। সমতলে বাস করা ক্ষুদ্র নৃগোষ্ঠী, ঠিক আছে, সাঁওতাল। সাঁওতাল। সাঁওতালরা কোন কোন জেলায় বাস করে, কোন কোন জেলায় বাস করে, রাজশাহীর বরেন্দ্র অঞ্চলে, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, নওগাঁ, বগুড়া, দিনাজপুর, রংপুর জেলায়। কোন জেলায় সাঁওতালরা বাস করে, এটা তোমার জানতে হবে। কোন জেলায়, এখানে মূলত ইম্পর্টেন্ট হচ্ছে কোন জেলায় সাঁওতালরা কোন জেলায় বাস করে, সাঁওতালরা কোন জেলায় বাস করে। চতুর্থ বৃহত্তম, চতুর্থ বৃহত্তম হচ্ছে সাঁওতাল। কত? চতুর্থ বৃহত্তম হচ্ছে সাঁওতাল, তাই না? চতুর্থ বৃহত্তম হচ্ছে সাঁওতাল। ক্লিয়ার? চতুর্থ বৃহত্তম কি? সাঁওতাল। চতুর্থ বৃহত্তম হচ্ছে সাঁওতাল। কোন জেলায় বাস করে, এটা হচ্ছে এখানে ইম্পর্টেন্ট। জাস্ট একটু মনোযোগ দাও। সাঁওতালদের ধর্ম, এখানে একটু আলোচনা করা দরকার। সাঁওতালদের ধর্ম, আচ্ছা সাঁওতালদের ধর্ম, সাঁওতালদের ধর্ম নিয়ে একটু আলোচনা করা দরকার। ব্লারে প্রবলেম করে নাকি? আশা করি প্রবলেম করে না। দেখো এখানে মূলত না, এই যে উৎসবটা ইম্পর্টেন্ট। সোহরাই। সোহরাই কাদের উৎসব? সাঁওতালদের উৎসব সোহরাই। ঝুমুর নৃত্য, সাঁওতালরা ঝুমুর নৃত্য, মাথায় রাখবা। এইটা, এই দুইটা জিনিস। সোহরাই কোনটা কার উৎসব? সোহরাই সাঁওতাল, সোহরাই সতে সাঁওতাল, সতে সোহরাই। সোহরাই সাঁওতাল, সোহরাই সাঁওতাল, একটু মনোযোগ দাও প্লিজ। সোহরাই সাঁওতাল, সোহরাই সাঁওতাল, এতটুকু। আমি আজকে শুধু শিওর শর্ট লাইনগুলো তোমাদেরকে দিচ্ছি, এতটুকুই। ত্রিপুরা ইম্পর্টেন্ট। তৃতীয় বৃহত্তম, ত্রি মানে তিন, ত্রি মানে তিন, বাংলাদেশের তৃতীয় বৃহত্তম ক্ষুদ্র নৃগোষ্ঠী হচ্ছে ত্রিপুরা বা টিপরা, টিপরাও বলতে পারে। তো দেখো ভারতের ত্রিপুরা রাজ্যে তাদের বাসস্থান, মাথায় রাখবা। বাংলাদেশের রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান মানে পার্বত্য চট্টগ্রামে বাস করে। পার্বত্য চট্টগ্রাম থেকে বেরিয়ে তারা কোথায় বাস করে? চট্টগ্রাম, চাঁদপুর, ফরিদপুর, শ্রীমঙ্গল, মৌলভীবাজার, কুমিল্লা, কক্সবাজার এই জেলায় বাস করে। ভাষার নাম হচ্ছে ককবরক, মাথায় রাখবা। ঠিক আছে, খাগড়াছড়িতে তারা বেশি বাস করে, মাথায় রাখবা। হিন্দু ধর্মে বেশি রয়েছে তাদের আর কি। আর তাদের উৎসবের নাম হচ্ছে বৈশুক। বৈশুক এই নামটা মাথায় রাখবা। বৈশুক উৎসব বাস করে কোথায়, এই দুইটা ইম্পর্টেন্ট। বৈশুক উৎসব বাস করে কোথায়? বৈশুক। বৈশুক কাদের উৎসব? ত্রিপুরাদের, ত্রিপুরাদের, ত্রিপুরাদের বৈশুক, ত্রিপুরাদের বৈশুক। ঠিক আছে, ত্রিপুরাদের বৈশুক, ত্রিপুরাদের বৈশুক।
ওকে, এই আর কি। পরবর্তীতে দেখো গারো, মানে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে গারো। মোস্ট 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 ইম্পর্টেন্ট, কারণ মাতৃতান্ত্রিক, তোমরা এটা জানোই। মাতৃতান্ত্রিক দুইটা ক্ষুদ্র নৃগোষ্ঠী, গারো খাসিয়া। বারবার প্রশ্ন হয়, বারবার। তোমাকে ভাই অ্যাডমিশনের এত দূর এসে এটা তো বুঝছো যে কিছু টপিক থেকে বারবার 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 বেশি প্রশ্ন হয়, বারবার প্রশ্ন হয়। এটা কি দেখছো? কিছু টপিক থেকে বারবার ঘুরে ঘুরে প্রশ্ন হয়। যদি না বুঝো তাহলে বিপদ। দেখো বাংলাদেশের মাতৃতান্ত্রিক, ওই পরিবারের মা প্রধান দুইটা, গারো খাসিয়া। তাহলে এইখানে সবচেয়ে বেশি 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 ইম্পর্টেন্ট এটা, ময়মনসিংহে বাস করে। আর উৎসবটাও বেশি ইম্পর্টেন্ট এটা। তাদের ভাষার নাম মান্দি, এটাও পরীক্ষায় আসে। ধর্মের নাম হচ্ছে সাংসারেক, তাতারা রাবুগা। এগুলো প্রশ্ন আসে, এগুলো প্রশ্ন আসে। ঠিক আছে। কোথায় বাস করে ময়মনসিংহ গারোদের? এই যে মূলত ময়মনসিংহের যে গারো পাহাড়, ময়মনসিংহের যে গারো পাহাড়, ওই গারো পাহাড়ের পাদদেশেই কিন্তু গারোরা বেশি বাস করে। আমি যতগুলো দিলাম, স্টার দিলাম, তুমি জাস্ট স্টার মার্ক করো। আমি বেশি বলবো না, আমি বেশি বলবো না, বাট বেশি স্ক্রিনশট নিতে বলবো না, বাট এই কয়েকটা বেশি 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 ইম্পর্টেন্ট। সবকিছুকে স্ক্রিনশট নিতে বলবো না, বাট দু একটাকে বলবো এগুলো বাসায় একটু বেশি পড়ো। তারা মাতৃতান্ত্রিক, মাথায় রাখবা। ময়মনসিংহে বেশি বাস করে। প্রধান উৎসব হচ্ছে গারোদের ওয়াঙ্গালা, গারোদের ওয়াঙ্গালা। তাদের স্থানীয় ভাষার নাম হচ্ছে মান্দি। প্রধান দেবতা হচ্ছে তোমার সাংসারেক। প্রধান দেবতা হচ্ছে তাদের রাবুকা, গারো ধর্ম সাংসারেক। আর অবস্থান হচ্ছে ময়মনসিংহের গারো পাহাড়ে একটি ক্ষুদ্র নৃগোষ্ঠী বাস করে, সেটা কোনটা? মাথায় রাখবা। ঠিক আছে, মাথায় রাখবা, এই টাইপের প্রশ্নগুলো হইতে পারে। পরবর্তীতে দেখো মণিপুরি, মণিপুরি 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 মৌলভীবাজার। মণিপুরি সবচেয়ে বেশি বাস করা হচ্ছে মৌলভীবাজারে, মণিপুরি মৌলভীবাজারে। তবে বৃহত্তর সিলেট জেলা যে সিলেট রয়েছে, মৌলভীবাজার রয়েছে, হবিগঞ্জ রয়েছে, সবগুলোতে বাস করে। প্রধান আবাসস্থল হচ্ছে মৌলভীবাজারে, মাথায় রাখবা, এটা ইম্পর্টেন্ট। আর তাদের উৎসবটা ইম্পর্টেন্ট, উৎসবটা কিন্তু ইম্পর্টেন্ট। মণিপুরি নৃত্য কোন অঞ্চলের? পরীক্ষায় আসছিল, সিলেট অঞ্চলের একটি নাচ মণিপুরি নৃত্য। ঠিক আছে, মণিপুরি, মণিপুরি নৃত্য, এই যে মণিপুরি নাচ তোমরা দেখতে পাচ্ছ এরকম ড্রেসে নাচে, সেটা কিন্তু ইম্পর্টেন্ট। পরবর্তীতে দেখো খাসিয়া, ওই যে গারোর মতো খাসিয়াটাও ইম্পর্টেন্ট, কারণ মাতৃতান্ত্রিক। জাস্ট মনে করাই দিচ্ছি যে তুমি আসলে সবকিছুই জানো, এখন তোমাকে আমি নতুন করে আরেকবার দেখাই দিচ্ছি আর কি। সো এই যে মাতৃতান্ত্রিক, কারা তাদের গ্রামকে পুঞ্জি বলে? পরীক্ষায় আসে এটা। পুঞ্জি বলে কারা? খাসিয়ারা গ্রামকে পুঞ্জি বলে। মাথায় রাখবা, সবচেয়ে বেশি সিলেটে বাস করে খাসিয়ারা, সবচেয়ে বেশি সিলেটে বাস করে। এইটা পরীক্ষা আসতে পারে, এইটা পরীক্ষা আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। আর এই এই তিনটা জিনিসকে তোমরা একটু একবার দেখো। সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, চারটা তোমার বৃহত্তর সিলেটের চারটা জেলায় বাস করে। তবে সবচেয়ে বেশি বাস করে কিন্তু এই সিলেটে, সিলেটে 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 সিলেটে। জয়িতা ভট্টাচার্য সুন্দর একটা কমেন্ট করেছো, তোমাকে অনেক অনেক থ্যাংক ইউ, অনেক অনেক থ্যাংক ইউ। বাট লেগে থাকো, আরেকবার ট্রাই করো, পড়ো, ইনশাল্লাহ আশা করি হয়ে যাবে। আর এইদিকে আমাদের সেকেন্ড টাইম ব্যাচে ভর্তি, আলহামদুলিল্লাহ তোমাদের ব্যাচ থেকে অনেকে হয়ে যাচ্ছে। আমাদের কিন্তু তোমার মনে করো আগামীকাল থেকেই ক্লাস শুরু। এইচএসসি 25 যারা পরবর্তী টাইমে সেকেন্ড টাইম দিবা, টার্গেট রাবি, চবি, জাবি, জবি, গুচ্ছ। পরবর্তী বছরও ট্রাই করবা, টপ করতে চাও, ল নিয়ে পড়তে চাও, এবছর জাস্ট সার্ভাইভ করতেছো। নতুন ব্যাচে নতুনভাবে আমাদের এখন অফিস সেট আপ হয়েছে, নতুন বড় অনেক লোকবল থাকবে, আমি আরো বড় সুন্দর করে আরো গুছানো ক্লাস নিব। ওই এসি পর্যায়ে সেকেন্ড টাইম দিবা, ওই কোর্সে ভর্তির জন্য পেজে নক দিয়ে ফেলো। আর এইচএসসি 26-27 তোমরা তো নতুন প্রি অ্যাডমিশন, 26-এর অ্যাডমিশনের শেষ অবধি থাকবে ওই কোর্স। তার মানে 25-ও অ্যাডমিশন শেষ অবধি করতে পারবা। যেমন আমার এই রানিং কোর্সটাতে 25-এর অ্যাডমিশন শেষ অবধি সাপোর্ট দিচ্ছি, এর সাথে 24-ও পাচ্ছ। তো তোমরা যারা 26, 25, 27 আসো, পেজে যোগাযোগ করো, এটাতে ভর্তি হয়ে যাও। আগামীকাল থেকে ক্লাস শুরু, প্রথমে লেকচার 1 থেকে ক্লাস করো, ক্লাস মিস করো না ইনশাল্লাহ। আগামী 2-1 দিন মধ্যে ক্লাস শুরু হবে, একদিন হয়তো লেট করবো। তুমি পেজে যোগাযোগ করে ভর্তি হয়ে যাও। যদি মনে হয় যে 26 তোমাদের অ্যাডমিশন শেষ অবধি থাকবা ওইটাতে, এটা কিন্তু তোমার জাতীয়র পরে আর থাকবে না, এই গ্রুপ ভ্যানিশ হয়ে যাবে, এই গ্রুপ থাকবে না, বারবার তোমাদের বলে দিচ্ছি। সো ওইটাতে ভর্তি হয়ে যেতে পেজে নক দিয়ে ফেলো। তোমরা এই গ্রুপে যেহেতু আসো ডিসকাউন্ট পাবা, পরে অনেক ডিসকাউন্ট শেষ হয়ে যাবে আমাদের, 100, 200, 300, 500 ভর্তির পরে ডিসকাউন্ট চলে যাবে, তোমরা নক দিয়ে ফেলো। তাইলে এগুলা একটু তোমরা মাস্ট দেখবা, এগুলা একটু মাস্ট দেখবা। পরবর্তীতে দেখো মারমা, মারমা পূর্বে মগ নামে পরিচিত ছিল, মগ, মগ নামে পরিচিত ছিল কারা? মারমাদের মগ বলা হয়, মারমাদের মগ বলা হয়, মগ বলা হয়। ঠিক আছে। মারমারা কোন ধর্মের? বৌদ্ধ ধর্মের। মারমারা বৌদ্ধ ধর্মের। সাংগ্রাই কাদের উৎসব?
এটা ইম্পর্টেন্ট। আর কোথায় বাস করে এইটা, এই যে তোমাদেরকে 3টা দাগ দিয়ে দিলাম, তুমি জাস্ট এগুলো দেখবা আমার সাথে। জাস্ট এই জায়গাটা দেখো, তোমরা জাস্ট এই স্টার করা জায়গাটা দেখো। ওকে, এটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি ঠিক চাকমাদের মতোই তারা পার্বত্য চট্টগ্রামে বাস করে। এবং সাংগ্রাই, সাংগ্রাই উৎসব, উৎসব, উৎসব ইম্পর্টেন্ট। পরবর্তীতে বৈশাখী মানে কি আমরা জানি, এই বৈশাখীর মধ্যে 3টা উৎসব আছে, বৈশুক ত্রিপুরাদের, সাংগ্রাই মারমাদের, বিজু চাকমাদের। এই 3টা ক্ষুদ্র নিগোষ্ঠীর 3টা উপজাতি মিলে একটা মানে বড় একটা পার্বত্য চট্টগ্রামে বড় একটা তোমার উৎসব হয়, বর্ষবরণ। তো এটা হচ্ছে সেই বৈশাখী। হুম, পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি কবে স্বাক্ষরিত হয়, শুধু এই জায়গাটা পড়বা, 2 ডিসেম্বর 97, সারা জীবন কাজে লাগবে। শুধু এই জায়গাটা পড়বা, শুধু এই জায়গাটা পড়বা, এই লাইনটা পড়বা, যা বলতেছি শুধু মাথায় রাখো। খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবান এই 3টা জেলা নিয়ে তারিখটা, শুধু তারিখটা, শুধু তারিখ, আর কিচ্ছু না, শুধু তারিখ, শুধু তারিখ, শুধু তারিখটা ইম্পর্টেন্ট। পরবর্তীতে দেখো কোন ক্ষুদ্র নিগোষ্ঠী কোথায় বাস করে। আমি তোমাদেরকে এটা নিয়ে 2টা, মানে এই একই লেকচারের 2টা ক্লাস আমার গ্রুপে আছে। কোন ক্ষুদ্র নিগোষ্ঠী কোথায় বাস করে আমার ইউটিউবে ফ্রি ভিডিও পাবা। তারপরেও তোমাদেরকে একটু আমি মনে করিয়ে দিতে চাই, তুমি কিভাবে পড়বা। অনেকে হয়তো এত দূর এসেও তোমাদের মনে থাকে না ক্ষুদ্র নিগোষ্ঠী কোথায় বাস করে, তুমি ভুল ট্র্যাকে আসো। প্লিজ, এখনো সুযোগ আছে, মুখস্থ করো, এখনো সুযোগ আছে, আরেকবার করে পড়ো, এখনো সুযোগ আছে, আরেকবার করে পড়ো, খেয়াল করো। দেখো, বিশেষ করে কোন ক্ষুদ্র নিগোষ্ঠীগুলা তোমার শুধু বান্দরবানে বাস করে, চাক, মুরং বা ম্রো, চাক, মুরং বা ম্রো, খেয়াল করছো, খুমি, শুধু বান্দরবান, এইটা একবারে পড়বা, শুধু বান্দরবান, 3টা, শুধু বান্দরবান লিখবা, লিখে 3টার নাম লিখবা, খাতায় নোট করবা, কিভাবে আমি তোমাদের বলে দিচ্ছি, মনে থাকবে। পরবর্তীতে রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান এই 3টা জেলায় বাস করে মারমা, লুসাই, আর আছে তোমার এদিকে আরেকটা আছে বনযোগী বা বম, বনযোগী বা বম। পার্বত্য চট্টগ্রামে 3টা জেলায় বাস করে যে ক্ষুদ্র নিগোষ্ঠী, এই 3টা নাম লিখবা, খাতায় লিখবা এইভাবে। এইবার বিশেষ করে চাকমারটা তো তোমার রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান সাথে কক্সবাজার, এগুলো তো তোমার মুখে মুখেই রাখতে হবে। ত্রিপুরাদের প্রধান আবাসস্থল হচ্ছে খাগড়াছড়ি, বাকি জেলাগুলোর কথা আমি একটু আগেই বলছি, মাথায় রাখতে হবে। ঠিক আছে, ওকে। তারপর বাকিগুলো দেখবা আসবে। তঞ্চঙ্গারা কোন জেলায় বাস করে, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ির সাথে চট্টগ্রাম, কক্সবাজার যুক্ত হয়েছে তঞ্চঙ্গারা। ঠিক আছে, মাথায় রাখবা। আবার এবার এটা হচ্ছে পার্বত্য চট্টগ্রামের অঞ্চলের দিকেরটা আমি বললাম। এরপরে উত্তরাঞ্চলের যেটাতে বাস করে, উত্তর দিকে, উত্তর পশ্চিমাঞ্চলে, যেমন রংপুরে বাস করে ক্ষুদ্র নিগোষ্ঠী কি, রাজবংশী, রংপুর, দিনাজপুর, রাজশাহী, বগুড়া, ময়মনসিংহে বাস করে। আর এখানে শুধু একটা জেলা বাদ দিব, ওরাও শুধু একটা জেলায় বাস করে না, সেটা হচ্ছে ময়মনসিংহ শুধু বাস করে না, ওরাও কিন্তু এই যে এটার সাথে সব মিল আছে, দেখো ওরাও এটার সাথে সব মিল আছে, আমি এভাবে সাজাই দিছি, রাজবংশী আর ওরাও মিল আছে। সাঁওতাল খুবই ইম্পর্টেন্ট, সমতলে বাস করে, সবচেয়ে বড় ক্ষুদ্র নিগোষ্ঠী, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, নওগাঁ, বগুড়া, রংপুর, দিনাজপুর বাস করে। আর শুধু রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জে বাস করে কিন্তু কোল। গারো, মান্দি যাদের বলা হয়, ময়মনসিংহ সবচেয়ে বেশি, ময়মনসিংহে, গারো পাহাড়ে, এছাড়া শেরপুর, নেত্রকোনা, উপরের দিকে যে জেলাগুলো রয়েছে, এইভাবে কিন্তু তুমি এইগুলা পড়বা। এর পাশাপাশি তুমি দেখবা যে বৃহত্তম সিলেটের দিকে, এটা খুব ইম্পর্টেন্ট, যেমন মণিপুরি, খাসিয়া, মণিপুরি সবচেয়ে বেশি থাকে হচ্ছে মৌলভীবাজারে, খাসিয়া সবচেয়ে বেশি প্রধান আবাসস্থল হচ্ছে সিলেটে। এই 2টা বিষয় আগে মাথায় রাখবা, ঠিক আছে, মাথায় রাখবা। আবার এই পাঙ্গন, যেটা বাংলাদেশের একমাত্র ক্ষুদ্র নিগোষ্ঠী, যেটা হচ্ছে মুসলমান, তারা মৌলভীবাজারে বাস করে সবচেয়ে বেশি, পাঙ্গনেরা, পাঙ্গনেরা।
পাঙ্গরা মুসলমান, মুসলমানদের দরকার মৌলবী, মুসলমানদের মধ্যে তো মৌলবী হয়, তাহলে তারা মৌলভীবাজার বাস করে। রাখাইন, পটুয়াখালী, বরগুনা, কক্সবাজার বাস করে। মোয়ালারা সুন্দরবনে। তো এই এই দুইটা স্লাইড পড়লেই তোমরা কমন পাবা। এই একটা স্লাইড, এই একটা স্লাইড, এই একটা স্লাইড, এক্সের পর প্রশ্ন কমন থাকবে। ক্ষুদ্র নিগোষ্ঠীদের প্রতিষ্ঠান যেটা সবচেয়ে বেশি আসবে সেটা হচ্ছে এই বিরিশিরি নেত্রকোনা। প্রথম বাংলাদেশের প্রথম ক্ষুদ্র নিগোষ্ঠী সাংস্কৃতিক কেন্দ্র কোথায় হয়েছিল, এটা আসবে, শুধু এটা আসবে। ধরো ক্ষুদ্র নিগোষ্ঠীর প্রথম সাংস্কৃতিক কেন্দ্র হয়েছিল বিরিশিরি নেত্রকোনায়, বিরিশিরি নেত্রকোনায়। ঠিক আছে, মোট কয়টা আছে দেখবা। এর পাশাপাশি উৎসব, মনে করো এটা তো মনে করো এই যে এরকম এরকম ইম্পর্টেন্ট, এটা হচ্ছে এরকম ইম্পর্টেন্ট, এটা কিরকম ইম্পর্টেন্ট, এটা হচ্ছে এরকম ইম্পর্টেন্ট, এরকম মানে একটা স্লাইড পড়বা কমন পাওয়ার সম্ভাবনা থাকবে। মনে করো কত 90% এই স্লাইডটা থেকেই প্রশ্ন আসবে। এটা না পারলে তো সমস্যা। ইম্পর্টেন্ট বলতেছি, এটা ইম্পর্টেন্ট বলতেছি। সেই তুমি কোথায় দাও, তুমি গুচ্ছতেই দাও বা নার্সিংই দাও, উৎসব ইম্পর্টেন্ট, উৎসব 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 ইম্পর্টেন্ট। চাকমাদের বিজু, মারমাদের সাংরাই, ত্রিপুরাদের বৈশুক বা বৈশু, সাঁওতালের সোহরাই, গারো আঙ্গালা, ওরাও ফাগুয়া, রাখাইন সান্দ্রে জলকেলি, মুরং সিয়াসত মুসল্যাং, মণিপুরি মহারা আসলীলা। তোমার এগুলো ঠোঁটের আগায় রাখতে হবে, একদম ঠোঁটের আগায়। এর মাঝখানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে গারোদের ওয়াঙ্গালা, এটা হচ্ছে মনে করো টপ ক্লাস ইম্পর্টেন্ট, টপ ক্লাস ইম্পর্টেন্ট, টপ ক্লাস ইম্পর্টেন্ট। গারোদের ওয়ানগালা বা ওয়াঙ্গালা, ওয়ানগালা বা ওয়াঙ্গালা, ওয়ানগালা বা ওয়াঙ্গালা। এই হচ্ছে তোমাদের ধর্ম, একটু দেখে নিবা। সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ইসলাম ধর্মের একমাত্র আছে পাঙ্গনেরা, মৌলভীবাজার বাস করে। তো এইটাই মূলত তোমাদের হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট এই লাইনগুলো আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। ঠিক আছে, সব থেকে ইম্পর্টেন্ট লাইনগুলো আমাদের ক্ষুদ্র নিগোষ্ঠী টপিক থেকে, ক্ষুদ্র নিগোষ্ঠী টপিক থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট লাইনগুলো কিন্তু এইগুলাই ছিল। এরপর আন্তর্জাতিক সংস্থা টপিকটাতে যদি আমি একটু তোমাদেরকে ঘুরে নিয়ে আসতে চাই, তোমাদের কি অবস্থা দেখা কি মনে হইলো যে মানে হইতাছে সংস্থা প্রশ্ন 100%, 100 কোটি%, যদি বলি 1000 কোটি% ইম্পর্টেন্ট যে তোমার পরীক্ষা আসবেই, এবার না পড়লে তুমি নিজেরা নিজে কপাল খাবা। 1000 কোটি% শিওর যে তোমার নার্সিং এ গুচ্ছতে আসবেই, 1000 কোটি% শিওর। এবং তোমার সেন্ট্রাল জাতীয়তে আসবে, বিশেষ করে নার্সিং গুচ্ছ, নার্সিং গুচ্ছ 1,00,000 কোটি% ইম্পর্টেন্ট যে প্রশ্ন আসবেই। এবার তুমি পড়বা নাকি না পড়বা তোমার ইম্পর্টেন্ট, আমি জাস্ট তোমাদের ইম্পর্টেন্ট লাইনগুলো দেখাই দিচ্ছি। এবং এবং মাথায় রাখো যে এই ইম্পর্টেন্ট লাইনগুলোর মধ্যে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো তোমাদের কতটুকু পড়া হইতেছে তোমরা কিন্তু তাও বুঝতেছো কতটুকু পড়া আছে। প্রথমেই শার্ক, শার্কের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে শার্কের তোমার রূপকারকে বা স্বপ্নদ্রষ্টাকে জিয়াউর রহমান ছিলেন। শার্ক প্রতিষ্ঠা হয়েছে কবে, শার্ক প্রতিষ্ঠা হয়েছিল 8 ডিসেম্বর তোমার 1985, এটা দেখবা 8 ডিসেম্বর 1985। শার্ক হচ্ছে দক্ষিণ এশিয়ার একটি আঞ্চলিক সহযোগিতা সংস্থা, সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন, আঞ্চলিক সহযোগিতা। ঠিক আছে, মাথায় রাখবা। তো এটা আর কি, এটা মাথায় রাখবা। আর সার্কের সদস্যগুলা যারা দক্ষিণ এশিয়ার যে দেশগুলো তারাই সার্কের সদস্য। দক্ষিণ এশিয়ার 8টি দেশ, সার্কেরও 8টি দেশ, বাংলাদেশ, ভারত, নেপাল, ভুটান, পাকিস্তান, আফগানিস্তান, মালদ্বীপ আর হচ্ছে শ্রীলঙ্কা। ইজি। দক্ষিণ এশিয়া 8টা দেশ, সার্কেরও 8টা দেশ, এটাই তোমাদের ইম্পর্টেন্ট। ঠিক আছে, সার্কের বর্তমান যে মহাসচিব 15তম গোলাম সারোয়ার, তিনি বাংলাদেশের, সার্কের বর্তমান মহাসচিব বাংলাদেশের। আর সার্কের সবচেয়ে বেশি তোমার হচ্ছে সম্মেলন হয়েছে কিন্তু কোথায়, বাংলাদেশ ও ভারতে, তিনটা তিনটা কইরা। সবচেয়ে বেশি সম্মেলন এই পর্যন্ত হচ্ছে বাংলাদেশ ও ভারতে, তিনটা তিনটা কইরা। ঠিক আছে, মাথায় রাখবা। এইবার সার্কভুক্ত দেশের মধ্যে যেই যেই ভালো জিনিসগুলো বলবে সব হবে হচ্ছে মালদ্বীপ, খারাপ খারাপ জিনিসগুলো বললে হবে আফগানিস্তান। যেমন সবচেয়ে বেশি শিক্ষার হার, মাথাপিছু আয় বেশি, এটি হবে মালদ্বীপ। শিক্ষার হার কম, মাথাপিছু আয় কম, সেটি হবে আফগানিস্তান। মাথায় রাখবা। সার্কের বা দক্ষিণ এশিয়ার 3টা স্থল বেষ্টিত রাষ্ট্র, নেপাল, ভুটান, আফগানিস্তান, নেপাল, ভুটান, আফগানিস্তান। ঠিক আছে, সার্কের বেশি সম্মেলন হয়েছে 3টা করে, কোথায়, ভারত ও বাংলাদেশে। সার্ক বিশ্ববিদ্যালয় ভারতের নয়াদিল্লিতে, সার্ক বিশ্ববিদ্যালয় ভারতের নয়াদিল্লিতে। পরবর্তীতে দেখো সার্কের কিছু, এগুলা দেখো দরকার নেই। আসিয়ান, এই বর্তমান মোমেন্টে খুব ইম্পর্টেন্ট একটা টপিক হচ্ছে আসিয়ান, খুব ইম্পর্টেন্ট। আমার এমসিকিউ ইনসাইড বইয়ে নার্সিং এর কোশ্চেন আছে, এমসিকিউ ইনসাইড বই তো নার্সিং এর কোশ্চেন আছে, তুমি কি বলো? নার্সিং এর কোশ্চেন ছাড়া কি এমসিকিউ ইনসাইড বই? এমসিকিউ ইনসাইড বই সূচিপত্রে যাও, সূচিপত্রে যাও, গেলেই তো তুমি পাবা 392 পৃষ্ঠা, 392 পৃষ্ঠা। আমাদের এমসিকিউ ইনসাইড বই নতুন ভার্সন আসবে ইনশাল্লাহ,
তোমার 10-15 দিন পরে কাজ চলতেছে, অনেক কিছু অ্যাড হবে। থার্ড এডিশন, সেকেন্ড এডিশন, থার্ড এডিশন আসবে ইনশাল্লাহ খুব সুন্দর করে। 392 পৃষ্ঠায় তোমার নার্সিং জিকের প্রশ্ন শুরু হয়েছে 392 পৃষ্ঠা থেকে, ঠিক আছে। পরবর্তীতে তুমি খেয়াল করে দেখো, আসিয়ান পুনরূপটা ইম্পর্টেন্ট। অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশন, ইন্দোনেশিয়া জাকার্তা সদর দপ্তর। আসিয়ানের বর্তমান সদস্য 11টি, সর্বশেষ পূর্ব তিমুর যুগ দেওয়ার আগ পর্যন্ত কিন্তু 10টি ছিল। 11তম সদস্য বা সর্বশেষ সদস্য হচ্ছে পূর্ব তিমুর বা ইস্ট তিমুর, বা যার অন্য নাম হচ্ছে তিমুর লেস্তে, তিমুর লেস্তে, ঠিক আছে, তিমুর লেস্তে। তো আসিয়ান সদস্য দেশগুলা কোনগুলা? দক্ষিণ পূর্ব এশিয়ার একটা সংগঠন, দক্ষিণ পূর্ব এশিয়ার যতগুলো দেশ 11টা, আসিয়ানেরও 11টা দেশ। দক্ষিণ পূর্ব এশিয়ার যে দেশ 11টা, আসিয়ানেরও সদস্য 11টা। যেমন মায়ানমার থেকে শুরু হচ্ছে, মায়ানমার, থাইল্যান্ড, লাওস, কম্বোডিয়া, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ব্রুনাই, কম্বোডিয়া, পূর্ব তিমুর, ফিলিপাইন, এই দেশগুলো হচ্ছে তোমার দক্ষিণ পূর্ব এশিয়া সংগঠন আসিয়ানের সদস্য। পরবর্তীতে আফ্রিকান ইউনিয়ন, আফ্রিকান ইউনিয়নের সদর দপ্তর কোথায়? এখানে লেখা আছে, সদর দপ্তরটা ইম্পর্টেন্ট, আদিস আবাবা, ইথিওপিয়ার। আফ্রিকান ইউনিয়ন মাথায় রাখবা, ঠিক আছে, আফ্রিকান ইউনিয়ন আদিস আবাবায়। আর G20 সংগঠনে এই আফ্রিকান ইউনিয়ন কিন্তু সদস্য হয়েছে, আফ্রিকান ইউনিয়নকে G20, এই এতটুকু ইম্পর্টেন্ট এখান থেকে আপাতত হাইলাইটেড লাইনগুলোর মধ্যে। জিসিসি, পারস্য উপসাগরের যেই দেশগুলো খুব ইম্পর্টেন্ট, তারা পারস্য উপসাগর বা হরমুজ প্রণালী দিয়ে তেল যে রপ্তানি হয় সারা বিশ্বের 25% বা 15%, মতো সেটাকে অনেকভাবে ওন করে। সো এই জিসিসি, গালফ কোঅপারেশন কাউন্সিল, পুনরূপটা দেখবা, সদর দপ্তরটা দেখবা, জিসিসি সদর দপ্তর দেখবা। আর বিশেষ করে এর সদস্যগুলা খুবই ইম্পর্টেন্ট। সদস্যগুলা দেখো, তোমার ম্যাপে দেখো, সৌদি আরব, হ্যাঁ, কুয়েত, বাহরাইন, কাতার, সংযুক্ত আরব আমিরাত, আর হচ্ছে ওমান, এই দেশগুলো কিন্তু জিসিসির সদস্য। পারস্য উপসাগর তীরবর্তী এই দেশগুলো কিন্তু জিসিসির সদস্য। পারস্য উপসাগরীয় দেশ হয়েও জিসিসির সদস্য নয় কোন দেশ? ইরান। আরব দেশ নয়, ইরান। এই প্রশ্নটা আসে, আরব দেশ নয়, ইরান, ইরান, ইরান। সো এই বিষয়টা একটু তোমরা মাথায় রাখার চেষ্টা করবা, একবার করে দেখবা। সিরডাপ, মনে করো এটা আসার সম্ভাবনা কেন বেশি? কারণ এটা সদর দপ্তর ঢাকায়। পরীক্ষা আসে নিচের কোন সংস্থার সদর দপ্তর ঢাকায়? বাংলাদেশে। সিরডাপ, এই যে পূর্ব নাম ছিল চামেলি হাউস। সো এই জিনিসটার জন্য এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এই জিনিসটা, শুধু এই জিনিসটা। সিরডাপ, সিরডাপ বাংলাদেশে ঢাকায়। চামেলি হাউস নামটা মাথায় রাখবা। তারপর দেখো, আমাদের বিসিএস এ প্রশ্ন আসছিল যে আনজুস এর মধ্যে কোন কোন দেশ আছে। কত মজার দেখো, এতে হচ্ছে অস্ট্রেলিয়া, এনজেডতে নিউজিল্যান্ড, ইউএসতে হচ্ছে আমেরিকা। এই 3টা দেশ আছে, নামের সাথেই দেশ আছে, ঠিক আছে, নামের সাথেই দেশ আছে, মাথায় রাখবা, নামের সাথে দেশ আছে। এগুলো প্রশ্ন আসতে পারে। ন্যাটো, ন্যাটো হচ্ছে সবসময়ের জন্য এক মার্ক কমনের একটা টপিক। 1 মার্ক কমন আসতেই পেরে যায়, আসার সম্ভাবনা আছে, এইটা হচ্ছে ন্যাটো। আমার বই থেকে জিএসটির কোন টপিকগুলো পড়বা সেটা হচ্ছে আমি যখন জিএসটির সাজেশন দিব তখন তুমি সেটা ধরতে পারবা। সো এইটা আসার সম্ভাবনা সবচেয়ে বেশি, মানে ন্যাটো মানে ন্যাটো, এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা সব থেকে বেশি থাকে, মাথায় রাখবা। তো ন্যাটো দেখো, পূর্ণরূপটা ইম্পর্টেন্ট, নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন, প্রতিষ্ঠার তারিখ সহ ইম্পর্টেন্ট এটা, ঠিক আছে। সদর দপ্তরটা দেখবা। আর ন্যাটোর বর্তমান সদস্য দেশ হচ্ছে 32টি। তবে এটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে ফিনল্যান্ড ও সুইডেন যে সর্বশেষ সদস্য 2টা দেশ হচ্ছে, এটা 50তম বিসিএস এ আসছে, 50তম বিসিএস এ এই বিষয়টা আসছে। ন্যাটোর সর্বশেষ 2টা সংগঠন ফিনল্যান্ড ও সুইডেন। তবে 32তম বা সর্বশেষ হচ্ছে সুইডেন, সর্বশেষ। আর 1000 কোটি% ইম্পর্টেন্ট হচ্ছে এই তথ্যটা, ন্যাটোভুক্ত একটা এশিয়ার দেশ হচ্ছে, হ্যাঁ,
এশিয়ার একটা দেশ আছে মুসলমান দেশ হিসেবে, ইউরোপের একটা দেশ আছে মুসলমান দেশ। ন্যাটোভুক্ত মুসলিম দেশ হচ্ছে দুইটা, যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, তুরস্ক আলবেনিয়া, তুরস্ক আলবেনিয়া। ঠিক আছে, মাথায় রাখবা। আর ন্যাটোর আর্টিকেল 5 মাথায় রাখবা, আর্টিকেল 5, ন্যাটোর আর্টিকেল 5টা একটু মাথায় রাখবা। আর্টিকেল 5টার ব্যাপারে কোথায় বলা আছে এখানে নাই হয়তো, বাট আমি তোমাকে বলে দিই। আর্টিকেল 5 ন্যাটোভুক্ত যেই সংবিধান, সেখানে অনুচ্ছেদ নাম্বার 5-এ বলা আছে ন্যাটোর কোন একটা দেশকে আঘাত করা মানে সকল দেশকে আঘাত করার সমান। এই সামরিক যেই সংগঠনটি রয়েছে, সো এইটিতে কিন্তু 5 নাম্বার আর্টিকেলটা এই জন্য ইম্পর্টেন্ট। সো এই ন্যাটো তোমার মনে করো 1 মার্ক কমন দেওয়ার মতো একটা টপিক। ঠিক আছে, ওয়াইসি, ওয়াইসির যেটা দেখবা, ওয়াইসির পূর্ব নাম ছিল, বর্তমান নাম কি এটা দেখবা। ওয়াইসি পূর্ব নাম, বর্তমান নাম, সদর দপ্তরটা দেখবা, এর ভাষাগুলা দেখবা। হ্যাঁ, এই আর কি, এই জিনিসগুলো দেখবা। ঠিক আছে, এই জিনিসগুলো একটু ওয়াইসির ক্ষেত্রে তোমরা দেখবা ইনশাল্লাহ। পরবর্তীতে খেয়াল করে দেখো, আরব লীগ, নেম, ইউরোপিয়ান ইউনিয়ন, আবার ওই যে ইম্পর্টেন্ট একটা টপিক, ওই যে ওরকম মাথা রাখবা। ইউরোপিয়ান ইউনিয়ন প্রতিষ্ঠিত হয়েছিল ম্যাস্ট্রিট চুক্তির মাধ্যমে। কোন চুক্তি এটা একটু আসতে পারে, ম্যাস্ট্রিট। ইউরোপিয়ান ইউনিয়নের বর্তমান সদস্য দেশ কয়টি, মাথা রাখবা 27টি। সর্বশেষ সদস্য সবগুলো ইয়ার জন্য ইম্পর্টেন্ট, এটা সদর দপ্তরটা ইম্পর্টেন্ট, এটা একক মুদ্রার নাম হচ্ছে ইউরো মুদ্রা, রবার্ট মুন্ডেল এটার জনক। আর ইউরো মুদ্রা গ্রহণ করেছে এটা হবে না সর্বশেষ, এটা হবে না, এটা ভুল, এটা ভুল। 21টা দেশে, আমি তোমাদের একটু এটা কারেক্ট করে দিতে চাই। বর্তমানে 21টি দেশে ইউরো মুদ্রা চালু আছে, আর 6টি দেশে নাই। 21টি দেশের মধ্যে বুলগেরিয়া, যার রাজধানী সোফিয়া, বুলগেরিয়া, আমার টি শার্ট পরে ক্লাস করতেছে, বুলগেরিয়া যেই দেশটি রয়েছে যার রাজধানী সোফিয়া, ওই বুলগেরিয়া 1 জানুয়ারি 2026 সালে ন্যাটোর, সরি ইউরোপিয়ান ইউনিয়নের ইউরো মুদ্রা গ্রহণ করেছে। তার মানে এখানে এটা ভুল, এটা হবে 21টি দেশে বর্তমানে ইউরো মুদ্রা চালু আছে। আমি আবারও বলছি ক্লাসে, 21টি দেশে কারেকশন করে দিলাম। বুলগেরিয়া, বুলগেরিয়া সর্বশেষ দেশ হিসাবে 2026 সালের 1 জানুয়ারি ইউরো মুদ্রা গ্রহণ করেছে। সো এটা একটু কারেকশন করে নিবা। ইউরোপিয়ান ইউনিয়ন ইম্পর্টেন্ট। কমনওয়েলথ, কমনওয়েলথটা একটু ইম্পর্টেন্ট এই কারণে যে তোমার কমনওয়েলথ মাথায় রাখবা কবে প্রতিষ্ঠিত হয়েছে, সেই ন্যাটোর সময়ই। ঠিক আছে, বাংলাদেশ কমনওয়েলথের কবে সদস্য হয়েছে, কততম সদস্য, কবে সদস্য হয়েছে, কততম সদস্য, কবে সদস্য হয়েছে, কততম সদস্য, মাথায় রাখবা। হ্যাঁ, মাথায় রাখবা। কমনওয়েলথ, কমনওয়েলথ ভুক্ত দেশগুলা কোনগুলা, যারা পূর্বে ব্রিটেন দ্বারা কলোনি ছিল, ব্রিটেনের কলোনি ছিল, ব্রিটিশ দ্বারা শাসিত ছিল। তবে এমন কিছু দেশ আছে যারা পূর্বে ব্রিটেনের কলোনি না হয়েও কমনওয়েলথের সদস্য, আবার এমন কিছু দেশ আছে যারা পূর্বে ব্রিটেনের কলোনি ছিল কিন্তু কমনওয়েলথের সদস্য না। তো এই ডিফারেন্ট জিনিসগুলো বই থেকে দেখবা। ঠিক আছে, বিমস্ট্যাক, ওই যে বিমস্ট্যাকটা কেন ইম্পর্টেন্ট, সিডাপের মতোই, যার সদর দপ্তর ঢাকায় অবস্থিত। এই জন্য বিমস্ট্যাক থেকে প্রশ্ন আসতে পারে যে কোনটি সদর দপ্তর ঢাকায় অবস্থিত। ঠিক আছে, এটা হচ্ছে বিমস্ট্যাক। তো এইটা আবার জিনিসগুলো থেকে, এই জন্য বিমস্ট্যাক থেকে প্রশ্ন আসবে। তুমি গোটা বিমস্ট্যাকটা পড়বা। ঠিক আছে, গোটা বিমস্ট্যাকটা পড়বা। বিমস্ট্যাকের সদস্য নয় কোনটি, পাকিস্তান, এটা পরীক্ষায় আসে। কোনটি, পাকিস্তান বিমস্ট্যাকের সদস্য নয়, পাকিস্তান বিমস্ট্যাকের সদস্য নয়। এই বিমস্ট্যাক এই কারণে ইম্পর্টেন্ট, তো এই বিমস্ট্যাকটা পড়বা। ঠিক আছে, এডিবি, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, এশিয়ান উন্নয়ন ব্যাংকের সদর দপ্তর কোথায়, এটা পরীক্ষায় আসে। এডিবি এর সদর দপ্তর কোথায়, আমি তোমাকে আবারও বলি, এর সদর দপ্তর কোথায় এটা তুমি দেখবা, পরীক্ষা আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। সদর দপ্তর কোথায়, বাংলাদেশ কবে না সদর দপ্তর করছে, এটা আসতে পারে। আর তোমার মনে করো এআইআইবি, এগুলো সব বিশ্ব ব্যাংকের অংশ, বিশ্ব ব্যাংকের প্রতিষ্ঠান এআইআইবি। G20 অবশ্যই এর পূর্ণরূপটা দেখবা, সদস্য কত, সর্বশেষ সদস্য কি দেখবা।
আর এগুলো একটু দেখবা বাস। এইটা আবার 1 মার্ক কমন, 1 মার্ক কমন, 1 মার্ক কমন, 1 মার্ক কমন। কোন প্রশ্নটা হবে আমি শুধু তোমাদের সরাসরি কয়ে দিই। ব্রিক্সের ব্রিক্স এর তৈরি যে ব্যাংক, ওই ব্যাংকের নাম কি? সেটা হচ্ছে এনডিবি, নিউ ডেভেলপমেন্ট ব্যাংক। এনডিবি বা নিউ ডেভেলপমেন্ট ব্যাংক কার ব্যাংক? ব্রিক্সের ব্যাংক। ব্যাস এই প্রশ্নটাই তোমাদের আসবে, শুধু এই প্রশ্নটা। বাংলাদেশ কিন্তু এটার একটা সদস্য, বাংলাদেশ কিন্তু ব্রিক্সের সদস্য না, কিন্তু এনডিবির সদস্য। এনডিবির সদস্য কয়টা কি, এর সদস্য কি, মানে এটু তুমি পড়বা ব্রিক্স এর যে ব্যাংক, আমি যে প্রথম লাইনটা বললাম ওইটাই দেখবে পরীক্ষা আসছে। কথা খেলা ফাইনাল শেষ। D8 ডেভেলপিং 8, উন্নয়নশীল মুসলিম দেশগুলা D8, সর্বশেষ সদস্য হচ্ছে আজারবাইজান। মোট সদস্য কয়টা দেখবা, ঠিক আছে? আর সদর দপ্তরটা কোথায় দেখবা? ইস্তাম্বুলে, সদর ইস্তাম্বুলে। G7 মাথায় রাখবা, G7 ভুক্ত একমাত্র এশীয় দেশ হচ্ছে জাপান। G7 ভুক্ত একমাত্র এশীয় দেশ হচ্ছে জাপান। G7 ভুক্ত একমাত্র এশীয় দেশ হচ্ছে জাপান, ঠিক আছে? একটু দেখবা। তোমাদেরকে আবারও বলি, তোমাদের জাস্ট ওপেক মোস্ট ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট। তবে ইম্পর্টেন্ট কিন্তু সবগুলোকে বলতেছি না, কয়েকটাকে বলতেছি যে প্রশ্ন হবেই, মাথায় রাখবা। ওপেকের পুনরূপটা দেখবা, ঠিক আছে? ওপেক পুনরূপটা দেখবা। উদ্যোক্তা কোন দেশ? ভেনিজুয়েলা। সবচেয়ে 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 ইম্পর্টেন্ট এখানে। সদর দপ্তর এমন একটা দেশ যে দেশ ওপেকের সদস্য না। সদর দপ্তর হচ্ছে অস্ট্রিয়ার ভিয়েনায়, কিন্তু এই অস্ট্রিয়া কিন্তু ওপেকের সদস্য না। ওপেকের বুঝছো? তো ওপেকভুক্ত সদস্য সংখ্যাগুলো কোনগুলা, ওপেকের সদস্য দেশগুলা কোনগুলা একটু দেখবা। সর্বশেষ ওপেক ত্যাগ করছে কোন দেশ? অ্যাঙ্গোলা। এই বিষয়টা একটু দেখবা। সর্বশেষ ওপেক ত্যাগ করছে কোন দেশ? অ্যাঙ্গোলা। এই বিষয়টা একটু দেখবা। অ্যাঙ্গোলা, এই বিষয়টা একটু দেখবা, ঠিক আছে? পরবর্তীতে দরকার নাই। রেড ক্রস, রেড ক্রসের ক্ষেত্রে যেটা দেখবা, রেড ক্রসের হচ্ছে তোমার 3বার নোবেল পাইছে, শান্তিতে 3বার নোবেল পাওয়া একমাত্র যে সংগঠন রয়েছে রেড ক্রস। এটার সদস্য হচ্ছে হেনরি, প্রতিষ্ঠাতা হচ্ছে হেনরি ডুনান্ট। সদর দপ্তরটা সুইজারল্যান্ডে জেনেভায়। বিশ্ব রেড ক্রস দিবস হচ্ছে 8 মে। এই জিনিসগুলো দেখবা, ঠিক আছে? এই জিনিসগুলো, এই জিনিসগুলো দেখবা। 1970 সালে, 44 সালে, 63 সালে তারা নোবেল পুরস্কার পায়। এই বিষয়গুলো দেখবা। সদর দপ্তর হচ্ছে জেনেভা, সুইজারল্যান্ডে। প্রতিষ্ঠাতা হচ্ছে হেনরি ডুনান্ট, সুইজারল্যান্ডের। এই বিষয়টা একটু দেখবা। পরবর্তীতে তোমরা দেখো অক্সফাম, অক্সফামের সদর দপ্তর কোথায়? আমি তোমাদের আবার বলবো, কেনিয়ার নাইরোবিতে। এটা দেখবা, সদর দপ্তর দেখবা। পরবর্তীতে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল কোন দেশ ভিত্তিক? যুক্তরাজ্যের লন্ডন ভিত্তিক, মানবাধিকার নিয়ে কাজ করে। শুধু এইটা আসতে পারে। এখান থেকে আসবে গ্রিন পিস কোন দেশের? নেদারল্যান্ডের আমস্টারডামে। গ্রিন পিস কি টাইপের সংগঠন? পরিবেশবাদী, পরিবেশবাদী। এই প্রশ্নটা আসতে পারে। গ্রিন পিস কি টাইপের সংগঠন? পরিবেশবাদী, এটা আসতে পারে। আর নেদারল্যান্ডে জীব বৈচিত্র্য সংরক্ষণ বিষয়ক সংস্থা কোনটা? IUCN, এটা আসতে পারে এইভাবে। এখান থেকে এতটুকুই, এখান থেকে এতটুকুই, এখান থেকে এতটুকুই আসতে পারে। পরবর্তীতে বেনেলাক্স, বেনেলাক্স মূলত কোন কোন দেশ আছে দেখো? এল লাক্স দিয়ে লুক্সেমবার্গ, এন দিয়ে নেদারল্যান্ড, বি দিয়ে হচ্ছে বেলজিয়াম। এই 3টা দেশ বেনেলাক্স। বেনেলাক্স সদর দপ্তর হচ্ছে বেলজিয়ামের ব্রাসেলসে, ঠিক আছে? বেলজিয়ামের ব্রাসেলসে। এই আর কি, নামের মধ্যেই দেশের নাম আছে। সদর দপ্তর কোনগুলা? ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল কোন দেশ ভিত্তিক? শুধু এতটুকু আসতে পারে, জার্মানির বার্লিন ভিত্তিক। দুর্নীতি বিরোধী নিয়ে কাজ করে, দুর্নীতি বিরোধী নিয়ে কাজ করে। জার্মানির, জার্মানির বার্লিন ভিত্তিক। শুধু এতটুকু, শুধু এতটুকু আসবে, এতটুকু আসবে। চুক্তি টুক্তি আমাদের কোনো আজকে টপিকে না। এইটুকুই ছিল আজকে ক্লাস। আমি তোমাদের শুধু রিভিশন করে দিলাম, কোন লাইনগুলো তোমার পরীক্ষা কমন পড়বে শিওর শট তা দেখাই দিলাম ইনশাল্লাহ। সো আজকের ক্লাস এই পর্যন্তই। তোমাদেরকে আমি যেটা আবারও বলছিলাম, তোমাদের নতুন রুটিনটা আমি তৈরি করতেছি। তোমাকে তোমাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে, তোমাদেরকে বলি সেটা হচ্ছে, শোনো, প্রথম কথা, আমি তোমাদের নতুন রুটিনটা, সপ্তাহে যে 2 দিন ক্লাস হবে সেই 2 দিনটা ক্লাস আমি তোমাদেরকে টাইমটা বলে দিই।
রবিবার বুধবার, রবি বুধ সকাল 11টা, রবি বুধ সকাল 11টা, খাতা লিখে নাও। রবি বুধ সকাল 11টা, রবি বুধ সকাল 11টায় ক্লাস হবে। সো আজকে এই পর্যন্তই, আমার গিয়ে খাওয়া দাওয়া করে ওষুধ খেয়ে ঘুমাই যেতে হবে, আমার জন্য দোয়া করো। সো তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ক্লাসে। এই ফাঁকে যে দুটো ক্লাস পড়ালাম বাসায় বই থেকে পড়ে নিও, আর একটু ডিটেলে পড়ে এমসিকিউ সলভ করো, আমার বইটা থেকেও সলভ করতে পারো। আর আমার জন্য দোয়া করো। তোমাদের যে ফ্রেন্ডের সামনে গুচ্ছ টার্গেট, সেন্ট্রাল বা জাতীয় টার্গেট, ওদেরকে একটু জানাইও এখনও এই কোর্সে ভর্তি চলছে খুবই ডিসকাউন্টে, ওরা ভর্তি হলে হয়তো ওদের উপকারী হবে। আর তোমাদের একটা কথাই বলবো, যদি মনে হয় 25 ব্যাচ সেকেন্ড টাইম দিবা, জিকেতে এবার 97% মার্কস রাখবা, কত 95ও না। যে আমি আমার এই বছর হয়তো পারি নাই, পরবর্তী বছরে আমার বন্ধু যদি হয় বিশ্ববিদ্যালয়ে 200তম, 300তম, 351তম, 700তম, আমি ওই একই বিশ্ববিদ্যালয়ে হয়তো একটা বছর হোঁচট খাইয়া আমি টপ 100-এর মধ্যে থাকবো, টপ 50-এর মধ্যে থাকবো। এই টার্গেট নিয়ে তুমি যদি রাবির প্রস্তুতি নাও, চবির প্রস্তুতি নাও, জাবির প্রস্তুতি নাও, বা যে কোনো বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি নাও, এবং এখন থেকেই পড়ো, সম্ভব। আর আমি এই জন্যই কি করছি, আমার যে সেকেন্ড টাইম যে ব্যাচটা রয়েছে সেটা ক্লাস কিন্তু এই সপ্তাহ থেকে শুরু করে দিছি। সেই সেকেন্ড টাইম ব্যাচ মানে কি জানো, এইচএসসি 26-এর জন্য যে ব্যাচ, এইচএসসি 26 সামনে এইচএসসি দিবে, তারপর তাদের অ্যাডমিশনের পুরো ধরো আগামী 1-1.5 বছর সেই কোর্স থাকবে। ওই কোর্স এইচএসসি 26, এইচএসসি 25 সেকেন্ড টাইম হিসাবে, এইচএসসি 27 প্রি এডমিশন হিসাবে ভর্তি হয়ে যাচ্ছে। তোমরা যে আমার এই গ্রুপে আসো, এখন ডিসকাউন্ট চলতেছে, তুমি আমার নাবিল জিকে পেজে নক দিয়া ওই কোর্সে ভর্তি হয়ে যাও। আগামী 1-1.5 বছর তুমি নিশ্চিন্তে নতুন নতুন থেকে শুরু করবো। একটা ক্লাস এরকম কয়েকবার করে করাবো, নোট করাবো, নতুন আরো অনেক তথ্য দিব, অনেক তথ্যই কিন্তু আমি এই ক্লাসগুলোতে অ্যাড করি নাই, নতুন করে অনেক তথ্য আসছে, অনেক রিসার্চ করছি। সো ওইটাতে তুমি যুক্ত হইলে আরো অনেক কিছু পাবা। সো বি সিরিয়াস, যদি জীবনে কিছু করতে চাও, মনে হয় যে না লাইফের এটা ঘুরাই দেখাবো, তাহলে ওইটাতে ভর্তি হয়ে যেতে পারো। ভাইয়ের উপর তো আস্তে আস্তে আমি এই পর্যন্ত তোমাদের ক্লাস দিয়ে যাইতেছি, মানে বুঝতেছো যে আমি তোমাদের একবার পেমেন্ট নিয়ে এই পর্যন্ত সাপোর্ট দিয়ে যাচ্ছি, সামনে দিব। এই গ্রুপ কিন্তু আমি আবারও বলে দিই, এই গ্রুপ কিন্তু কয়েকদিন পর আর থাকবে না। তোমাদের দরকার, জিকের অনেক কিছু চেঞ্জ হয়ে যাবে, অনেক আপডেট আসবে, অনেক সাম্প্রতিক আসবে, অনেক প্রশ্ন প্যাটার্ন চেঞ্জ হয়ে যাবে, বর্তমানে শিক্ষামন্ত্রী চেঞ্জ হয়ে গেছে। মাথায় রেখো, ওই পরিবর্তিত সিচুয়েশনে তুমি যদি আগের ক্লাস ক্লাস করে আগের নোট পড়ে অনেক কিছু করে ফেলবা, এটা আসলে ক্রাইং ইন দ্য উইল্ডারনেস, অরণ্যের রোদন। সো আমি বলবো নতুন গ্রুপে হবে, নতুন ভাবে সো তুমি যদি যুক্ত হয়ে যেতে চাও, 26 ব্যাচ হোক, 25 ব্যাচ হোক, 27 ব্যাচ হোক, যেই হও, তুমি নাবিল জিকে পেজে আজকে নক দিয়ে বলো ভাই আমি নতুন কোর্সে যুক্ত হতে চাই, নতুন কোর্সে যেটা জিকে নতুন করে শুরু হবে। ওইটার নাম হচ্ছে ওইটার নাম হচ্ছে নাবিল জিকে ম্যাজিক কমন কোর্স 5.0। ম্যাজিক কমন থাকবে সামনে ইনশাল্লাহ এবারের মতো। সো পেজে নক দিয়ে ফেলো, আজকে এই পর্যন্তই, এখনই নক দিয়ে ফেলো। আসসালামু আলাইকুম।